ক্লাসের নাম হচ্ছে point3d, একটা ক্লাসের নাম। আর ওই ক্লাসের প্রপার্টি গুলো কি কি, মানে ভেরিয়েবল গুলো হচ্ছে xyz, এগুলো সব প্রাইভেট মোডে আছে। যদি কিছু না লিখি তাহলে প্রাইভেট। এটা কিন্তু সি প্লাস প্লাসে। আর এখানে কয়টা ফাংশন আছে আমাদের? টোটাল ফাংশন আছে হচ্ছে 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। তো এই ফাংশনটা একটু স্পেশাল হবে। কি জন্য স্পেশাল হবে? এটার নাম আর ক্লাসের নাম সেম। এই জন্য আমরা এই ফাংশনটাকে বলবো হচ্ছে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর আমরা কেন ব্যবহার করি? কনস্ট্রাক্টর এই জন্যই ব্যবহার করি যে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করব তখন ওই অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এই অবজেক্টের জন্য যে প্রপার্টি গুলো হবে সেই প্রপার্টি গুলোর ভ্যালু গুলোকে ইনিশিয়ালাইজ। এটা কেন করলাম? এই জন্যই, দেখো এখানে আমরা সিরিয়াল ব্যবহার করছি মাত্র একটা ভেরিয়েবল, কিন্তু এখানে ভ্যালু রাখছি কতগুলো, মোর দ্যান ওয়ান। বাট সি তে কিন্তু এটা সম্ভব হচ্ছে না। আমরা অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে কিন্তু আমরা একটা ভেরিয়েবলের ভিতরেই অসংখ্য ভ্যালু রাখতে পারতেছি, কিন্তু একটাও একটার সাথে মিলবে না। যেমন এখানে একজনের সিরিয়াল যার 4, সে কখনোই 1 হবে না। একজনের সিরিয়াল যখন 2, সে কখনোই 5 হবে না। সবারটাই আলাদা থাকবে, কিন্তু ভেরিয়েবলের নামটা ইউজ করতেছি সেম। তো এটাকে আমরা আলাদা করব কিভাবে? এইভাবে আলাদা করব যে আমি হচ্ছে 1 নম্বর অবজেক্ট মনে করো, তাহলে অবজেক্ট, এটার নাম দিলাম অবজেক্ট 1 ডট ডট সিরিয়াল। এই ভেরিয়েবলটাকে ব্যবহার করলাম। এটা সমান মনে করো যে আমার 1 সিরিয়াল হচ্ছে। এখন তোমাদের মধ্যে থেকে কেউ একজন মনে করো ডট সিরিয়াল, তাহলে কি হবে? সে হবে 2 নাম্বার। এখন এখানে আর একটু কোশ্চেন আসতে পারে যে তাহলে যে আমি তো এখানে সিরিয়াল নামক ভেরিয়েবলটা তো একই ভেরিয়েবল ইউজ করতেছি, তাহলে কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব এভাবেই। এইখানে দেখো আমরা একটু আগে লিখলাম কত, 10। এই 10 এর জন্য আসলে এ একটা কি করছে, একটা মেমোরি ব্লক নিছে, এবং পরবর্তীতে যখন আমরা এ কে 11 দ্বারা অ্যাসাইন করে দিলাম, তখন কিন্তু এই 10টার ভিতরে যেটা ছিল, মানে 10 এর ভিতরেই কিন্তু এখন 11 গিয়ে রিপ্লেস হবে, মানে ওভাররাইট হবে। এখন এখানে গিয়ে কত হবে? 11 হবে। বাট এখানে কিন্তু সেটা হয়নি। এটার অর্থই হলো এটা যে এই ভেরিয়েবলটার জাস্ট এখানে একটা মেমোরি ব্লক দিছে, মানে সেটা একটা মেমোরি ব্লক দিবে না। হ্যাঁ, এটা ডেটা টাইপের উপর ডিপেন্ড করে কত, সেই দিকে আমি যাচ্ছি না, কিন্তু আমি জাস্ট একটা সংক্ষেপে বুঝাইতেছি যে এক একজনের জন্য এক একটা মেমোরি ব্লক হবে, এবং সেই মেমোরি ব্লক গুলো আলাদা। যেহেতু আমাদের এখন মেমোরি নিয়ে অত বেশি টেনশন করতে হয় না, অনেক মেমোরি আছে, সেজন্য আমরা মেমোরির দিকে অত বেশি ধাবিত হই না। কিন্তু আমরা যেটা ফোকাসিং করি তাহলে যে যত কম ভেরিয়েবলের সংখ্যা ব্যবহার করা যায় প্রোগ্রামে, ততই আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। প্রোগ্রাম এক্সিকিউশন করার সময় যে টাইমটা লাগে, এই টাইমটা অনেক কমে যায়, এবং যে এরর থাকে সেই এররটা খুব দ্রুত ফাইন্ড আউট করা যায়। সেই জন্যই আমরা আসলে এই ভেরিয়েবলের সংখ্যাগুলো কমাই। কি আছে এখানে? এক্স, এই একটা মেমোরি ব্লক থাকলো, ওয়াই একটা মেমোরি ব্লক থাকলো, আবার জেড আর একটা মেমোরি ব্লক থাকলো। তোমরা একটু ডিপ্লোমার বইগুলো একটু পড়ার চেষ্টা করবা, ইনশাল্লাহ বুঝে যাবা। এখন বুঝবা, আগে না বুঝলেও এখন বুঝবা। P3 এর জন্য দেখো এরকম একটা সে মেমোরি ব্লক নিয়ে নিচ্ছে। আমরা তো অসংখ্য মেমোরি ইউজ করতেছি না, 1 টেরাবাইট ইউজ করতেছি। তো ওর ওখান থেকে সে র্যান্ডমলি অপারেটিং সিস্টেম নিয়ে নেবে, সেটা ওর ব্যাপার। এখন এখানে দেখো যে অবজেক্টের ক্রিয়েটের পরে আমরা কোনো ফাংশনকে ক্রিয়েট, মানে কোনো আর্গুমেন্ট পাঠাইনি। যদি আমরা কোনো আর্গুমেন্ট না পাঠাই তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে অবজেক্ট ক্রিয়েট করার সময় এই অবজেক্টটা কাকে অ্যাসাইন করবে, যে দেখবে যে সে এরকম কোনো একটা ফাংশন আছে কিনা, মানে হ্যাঁ, যে ফাংশন আছে কিনা সেই ফাংশনটার নাম হচ্ছে আমাদের ক্লাসের নামের অনুরূপ। তো এখানে ক্লাসের নামের অনুরূপ কোন ফাংশন? এখানে আমাদের এই ফাংশনটা। এখন এখানে দেখো যে এখানে কোনো প্যারামিটার নাই আমার, মানে কোনো আর্গুমেন্ট নাই, কোনো আর্গুমেন্ট আমি পাঠাই নাই, তাহলে অবশ্যই কোন ফাংশনটা কল হবে? এই ফাংশনটা কল হবে। এখানে কিন্তু আরো ফাংশন আছে এবং দরকার হবে, এটা বোঝানোর জন্যই কিন্তু আমি এত কথা বলতেছি। এখানে কোনো আর্গুমেন্ট নেই, তার মানে সরাসরি আমরা বুঝে নেব যে এই ফাংশনটা এখানে কল করলাম, আর এখানে হচ্ছে কল্ড ফাংশন। তো এখানে আসার পরে কি করলাম,
এক্স ওয়াই জেড ইকুয়াল কি দ্বারা অ্যাসাইন করে দিলাম, 0 দ্বারা অ্যাসাইন করলাম। তাহলে আমার p3 ডট এক্স ইকুয়াল কত হবে, 0। p3 ডট ওয়াই ইকুয়াল হবে 0। p3 ডট জেড ইকুয়াল হবে 0। এটা শেষ। এরপরে বলছে কি আবার একটা আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে যার নাম দিছি হচ্ছে p1। তো p1 দিলে অবশ্যই আমার এরকম আবার একটা মেমোরি ব্লক থাকবে, এই প্রপার্টিজ গুলো থাকবে। কি কি প্রপার্টিজ, এক্স ওয়াই জেড লিখা যায় না, এটা আর এক সমস্যা, সময় যায় অনেক। জেড। এখন দেখো যে এইখানে তো আমি আর্গুমেন্ট পাঠিয়ে দিছি, কল করলাম ফাংশনটাকে, কিন্তু কলিং করলাম এখানে ফাংশনটাকে। তো সেই ফাংশনটা কোথায়, এখানে এখানে দেয়া আছে কোথায়, এখানে ফাংশন, ফাংশনটার নাম কিন্তু অবশ্যই অবজেক্ট, যেহেতু অবজেক্ট দ্বারা যেহেতু কলিং করতেছে তাহলে কোন ফাংশন হবে, এখানে টোটাল 4টা ফাংশন আছে, 4টা ফাংশন, তো এই ফাংশন তো কলিং হবে না, কারণ এটা তো হচ্ছে কনস্ট্রাক্টর। তো এই ফাংশনটা কি কনস্ট্রাক্টর, গেট এক্স ফাংশন এটা কি কনস্ট্রাক্টর, গেট ওয়াই এটা কি কনস্ট্রাক্টর, গেট জেড এটা কি কনস্ট্রাক্টর, কখনোই না। কেন না, কারণ এদের নাম তো ক্লাস নামের অনুরূপ না। তাহলে এখন আমি বুঝলাম যে আমার এই যখন অবজেক্ট আমি ক্রিয়েট করতেছি তখন অবশ্যই আমার এখানে একটা আলাদা আর একটা নতুন আর একটা কনস্ট্রাক্টর দরকার, যেই কনস্ট্রাক্টর নাই, দেয়ার নাই জন্যই আমাকে এখানে বলছে রাইট দ্য এক্সট্রা কোড ফর রানিং দিস প্রোগ্রাম। এখন যদি আমরা এই কোডটা রানিং করি তাহলে দেখবো যে এখানে আসবে। তো আমি এখানে দেখাচ্ছি, তোমরা দেখো তাহলেই হবে, আগে পরে কোনো সমস্যা নাই। আমরা যদি এর পরেই যদি দিয়ে দিই তাহলেও কোনো সমস্যা নাই এখানে কোডটা, অথবা এখানে যদি লিখি তাহলেও কোনো সমস্যা নেই, সেম একই জিনিস, শুধু এখানে 0 দ্বারা আমরা রিপ্লেস করছি আর এখানে সেটা 0 দ্বারা রিপ্লেস করব না। আর এখানে কি নেব, এখানে ডাটাটা পাঠাচ্ছে কি, সব ইন্টিজার টাইপের ডেটা, তাহলে এখানে ধরবো কি দিয়ে, ইন্টিজার টাইপ, যে কোনো ভেরিয়েবল দিয়ে ধরতে পারি তোমার মনের মতো। তুমি যদি এই এই 3টা ভেরিয়েবলও যদি এখানে ইউজ করো কোনো সমস্যা নাই, কিন্তু আমি ডিফারেন্সটা বোঝানোর জন্য আলাদা ভেরিয়েবল ইউজ করতেছি। সি। এখন আমরা এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করব কাকে, এক্স, এক্স কে কত দ্বারা অ্যাসাইন করব, এ দ্বারা, এ দ্বারা। তারপরে হচ্ছে ওয়াই দ্বারা অ্যাসাইন করব বি দ্বারা। এখানে কিন্তু একটা জিনিস বুঝতেছো কিনা জানি না আমি, আমি যদি কখনো জেড কে এ দ্বারা অ্যাসাইন করি তাহলে কি আমার প্রোগ্রামটা ভুল হবে, ভুল হবে না, বাট এটা কিন্তু লজিক্যাল এরর। আমি বুঝাই আসছিলাম যে আমরা কিন্তু আউটপুটটা ভিন্ন রকম পাবো, বাট আমার সিনট্যাক্স কোনো ভুল নাই। এজন্য এই জায়গাগুলোতে খুব কেয়ারফুল থাকবা। তাহলে এখানে কি থাকবে, আমার সি থাকবে, এই যে আমরা তাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। তাহলে এখন বলো p1 এর x এর ভিতরে কত থাকবে, a থাকবে, p1 এর y এর ভিতরে থাকবে b, b মানে হচ্ছে 2, c এর ভিতরে থাকবে হচ্ছে 3। তাহলে এখন আমরা এখানে দেখি, এই জায়গাটা দেখি, এখানে কত আসতেছে, a এর ভিতরে থাকতেছে 1, এটা, b এর ভিতরে থাকতেছে 2, c এর ভিতরে থাকতেছে সরি 3। এবার এই লাইন শেষ, এর পরের লাইন আসছে হচ্ছে এই লাইন, যখনই আসছে তখনই আবার খেয়াল করবে যে এখানে তো নাই। তো আমরা যেহেতু এটা এখানে লিখে রাখছি, তখন প্রথমে এই ফাংশনটা কল করবে হচ্ছে এখানে, যখন আবার ব্যাক করবে হচ্ছে এই লাইনে, এই লাইনে আসার পরে পরের লাইনে আসবে, আসার পরে দেখতেছে p2 আবার একটা অবজেক্ট। ঠিক আছে, p2 যদি একটা অবজেক্ট হয়, আবার ব্লক নিবে না এরকম, অবশ্যই ব্লক নিবে সে একটা। জেট, একটু ধৈর্য ধরো, ভালো লাগবে আর কি, পরবর্তীতে তোমরা যে কোনো কোড বুঝতে পারবা, আসলে বোঝাটাই মুখ্য বিষয়। আচ্ছা, এটা কি করলো, আবার কল করলো কোথায়, এই ফাংশনটাতেই কল করলো, কিন্তু ভ্যালু গুলো কিন্তু আলাদা, 5 6 7। তাহলে 5 কে রিসিভ করলো কোন ভেরিয়েবল দিয়ে, এ। এখানে যদি আমি সি দিতাম তাহলে কিন্তু ভুল হতো না, তখন আমাকে এখানে সি দিয়ে দিতে হতো। এগুলো কিন্তু ভুল করবো না, আমি আশা করতেছি তোমরা এগুলো জানো, কারণ এটা তো আসলে জব প্রিপারেশন না, জব প্রিপারেশন হলে আরো নিচ থেকে বোঝানো যেত, এটা তো সলিউশন। তাহলে এখানে কত আসবে, 5 6 7, তাহলে এখানে আসবে 5 6 7, এই তো। এরপরে এখন দেখো এখানে বলছে হচ্ছে অবজেক্ট গুলোকে যোগ করতে বলছে, p1 এবং p2। তাহলে p1 কোনটা, p1 এর কাকে কাকে যোগ করবে, এই প্রপার্টি গুলোর ভ্যালু গুলো যোগ করবে। এবং দেখো যে মেমোরি ব্লক গুলো কিন্তু আলাদা, বাট এদের নামটা কিন্তু সেম, তখন কিন্তু আসলে ফাইনালি এরকম হয় p1 ডট x
প্লাস p1 ডট সরি এটা p2 ডট x, এই x x আগে যোগ হবে, হওয়ার পরে এখন কত আসবে, কোথায় আসবে, এটা p3 এর মধ্যে আসবে। এই p3 কিন্তু আমাদের শূন্য আছে, সরি দেখো কত হবে এখন, 1 আর 5 যোগ হয়ে হবে 6। আবার p1 ডট y p2 ডট y কত হবে এখন, তারপর 7 আর 3 10। এইভাবে আসলে আমরা অবজেক্টের ভ্যালুগুলোকে যোগ করতেছি। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো যে এটা তো অবজেক্টের কি করলাম, হ্যাঁ অবজেক্টের প্রপার্টিজ গুলোকে আমরা যোগ করলাম, এটাই আমরা বলতেছি যে অবজেক্টের ভ্যালু। তাহলে আমাদের কোডটা কতটুকু সংশোধন করতে হয়, শুধুমাত্র এইটুকু। তো যারা বুঝবে তারা এইটুকু সংশোধন করতে কতটুকু সময় নেবে, পরীক্ষার হলে ম্যাক্সিমাম হলে 2 মিনিট সময় নেবে, 2 মিনিটে কিন্তু 5 মার্ক। কাজে এটা দেখো যে কপি কনস্ট্রাক্টর হলো এক বিশেষ ধরনের ফাংশন যা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে অন্য আর একটা অবজেক্টের মাধ্যমে। এক্ষেত্রে কপি কনস্ট্রাক্টরের নাম ক্লাস নামের অনুরূপ হয়, এটা তো অবশ্যই এটা বোঝাই যায়। কপি কনস্ট্রাক্টরের নাম কিন্তু, এবং একটি নির্দিষ্ট অবজেক্ট থেকে এক বা একাধিক অবজেক্টের মান নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। একটা নির্দিষ্ট অবজেক্ট ওই এক বা একাধিক অবজেক্টের, যে এখানে ক্লাসের নাম হচ্ছে এবিসি, এবিসি হচ্ছে এখানে একটা ফাংশন, কিন্তু এই ফাংশনটা যেহেতু ক্লাস নামের অনুরূপ তাহলে আমরা বুঝবো এটা একটা কনস্ট্রাক্টর। আর এটা কি, এটা হচ্ছে এবিসি, দেখো এখানে খেয়াল করো, এখানেও কিন্তু একটা ফাংশন, যে ফাংশনের নাম হচ্ছে এবিসি, বাট এইখানকার ডেটা টাইপটা ছিল হচ্ছে আমরা তো স্বাভাবিক যে ডেটা টাইপগুলো ইউজ করি সেইগুলো, আর এইখানকার ডেটা টাইপ হচ্ছে ক্লাস টাইপের। অর্থাৎ তুমি যে সহজ করতে কোথায় গেলো, এখানে এই এই এ কে যে আমরা খুব সহজে এখানে কপি করে দিলাম, কিন্তু অবজেক্টের ক্ষেত্রে এটা হবে না, কারণ এই এর টাইপ হচ্ছে একটা ইন্টিজার টাইপের, বাট এই অবজেক্টটা হচ্ছে p2 আর এই অবজেক্ট, তো আমি যদি এখন p3 কে p2 দ্বারা অ্যাসাইন করি হবে, কিন্তু কিন্তু অবশ্যই দেখো এই p2 এর টাইপটা কি আসলে, এই অবজেক্টের টাইপগুলো হচ্ছে ক্লাস, আর এই ভ্যালুগুলোর টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, ক্যারেক্টার টাইপ হতে পারে, ফ্লোট টাইপ হতে পারে, বাট একটা অবজেক্টের টাইপ কিন্তু ক্লাস। এই জন্য এখানে কিন্তু আমাদের ক্লাস আছে। তো পরীক্ষায় অনেক সময় প্রশ্নে এগুলো কিন্তু ভুল দেয়া থাকে, এখানে ভুলবা না। এবং অবশ্যই অ্যাড্রেস অফ অবজেক্ট থাকবে এখানে। তোমরা কল বাই রেফারেন্স এর মাধ্যমে সোয়াপিং করছো কিনা আমি জানি না, ওইখানে দেখবা যে অ্যাড্রেস অফ একটা ভেরিয়েবল দেয়া থাকে ফাংশন কল এর সময়। তো ঠিক এখানেও তাই, আমরা এখানে কি করছি, জাস্ট শুধু এই যে অবজেক্টটাকে কপি করলাম p2 কে, তো p2 এর কিন্তু এটা আমি বললাম না এটা একটা মেমোরি সেল, এই মেমোরি সেলের একটা স্টার্ট আছে, ধরে নিলাম আমরা স্টার্টিং অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে পাঠানো হয় এইখানে। সেটাকেই আমরা এখন কি করতেছি, এখানে যেহেতু আমরা আমাদের একটা প্রপার্টিজ ইউজ করতেছি y, সেই yটা দিয়ে কি করব, অ্যাসাইন করব। কাকে অ্যাসাইন করব, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অবজেক্ট, মনে করো 2 নাম্বার অবজেক্ট মানে p2, আর এটা হচ্ছে p3। তাহলে এইখানে কোনটা, এইখানে ধরে নিলাম এই অবজেক্টটা, আচ্ছা এখানে লিখি, এই অবজেক্টটা হচ্ছে আমাদের p2, আর এই অবজেক্ট 2টা হচ্ছে আমাদের p3। তাহলে প্রথমবার 16 নম্বর লাইনের মাধ্যমে কি হবে, আমাদের এইটুকু লাইন এক্সিকিউট হবে। এক্সিকিউট হলে কি আসবে আমাদের এখানে, অবজেক্ট 1 মানে p2 ডট প্রপার্টিজটা কি আমাদের এখানে y, এই y সমান কত 10, শেষ, এইটুকু মেমোরিতে রেখে দিছে। এবার পরের লাইনে এসে বলতেছে যে এই অবজেক্ট 2 এর ভ্যালুটা মানে p3 এর ভ্যালুটা কার সমান হবে, অবজেক্ট 1 মানে p2 এর অনুরূপ। তো p2 এর অনুরূপ p2 এর ভিতরে কি আছে, এখন y এর ভিতরে
10 আছে, কিন্তু এটা খেয়াল করবা, এটা হচ্ছে আমাদের P3। তো P3 এর ভিতরেও তো আমাদের এই প্রপার্টিস আছে, কি প্রপার্টিস আছে, y প্রপার্টিস। এখন এইখানকার ভ্যালু কত বের করব, মানে এই ভ্যালুটাই তো কপি করে এখানে রাখবো, সেটা কিভাবে করে এটাই দেখবো। তো এইখানে যখন আমরা এখানে কল করলাম কনস্ট্রাক্টরকে, 9 নম্বর লাইনেও একটা কনস্ট্রাক্টর, 5 নম্বর লাইনেও কনস্ট্রাক্টর, কিন্তু 16 নম্বর লাইনের জন্য যে 5 নম্বর লাইন, এটা কেন হলো, এখানকার ডেটা টাইপ আর এখানকার ডেটা টাইপ একই রকম। এখানে আমরা অবজেক্ট পাঠাচ্ছি, এজন্য আমাদের 9 নম্বর লাইন এক্সিকিউট হবে, কখনো 5 নম্বর লাইন এক্সিকিউট হবে না, কারণ এখানে অবজেক্ট রিসিভ করা যাবে না, যাচ্ছে না। অবজেক্ট যদি তুমি রিসিভ করতে চাও তাহলে অবশ্যই একই ক্লাসের নাম দিতে হবে। তো দেওয়ার পরে ওকে অ্যাড্রেস দিতে হবে। তো এইখানকার ভেরিয়েবল, এখানে যেমন ভেরিয়েবলটা ছিল এক্স, এখন এটার ভেরিয়েবলটা হবে হচ্ছে অবজেক্ট 10 আছে, তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে 10, সেই ভ্যালুটা কোথায় অ্যাসাইন হবে, ওয়াই এর ভিতরে। আর এই ওয়াইটা এখন কার জন্য ব্যবহার হচ্ছে, আমাদের অবজেক্ট 2। তো অবজেক্ট 2 মানে P3 এর মধ্যে ওয়াই কত আসবে, এখন 10 আসবে। 17 নম্বর লাইন শেষ। এবার 18 নম্বর লাইন বলতেছে সি আউট, মানে আউটপুটে দেখাও ভ্যালু অফ অবজেক্ট 2 ইজ ক্লোন, এইটুকু আগে দেখাবে। দেখানোর পরে বলতেছে আবার আউটপুটে দেখাও কাকে, অবজেক্ট 2 মানে হচ্ছে P3 ডট ওয়াই নামক প্রপার্টিস। তো ডট ওয়াই এর ভিতরে কত আছে, এখন 10 আছে, তখন এটা 10 দেখাচ্ছে। ও জাস্ট শুধু ক্লিক করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গায় যাচ্ছে, এবং যেতে যেতে দেখা গেছে যখন সে কোনো একটা প্রোডাক্ট কিনতে গেছে, কিন্তু ওই সময় বলতেছে পেজ নট ফাউন্ড, অথবা লিঙ্ক এরর দেখাচ্ছে, বা কোনো কিছু একটা দেখাচ্ছে। তো এই ধরনের টেস্টিংটাকে বলবে কিন্তু আমাদের ব্ল্যাক বক্স টেস্টিং, অর্থাৎ ওর ফাংশনটা কাজ করতেছে কিনা, ওই সফটওয়্যারের ভিতরে যতগুলা ফাংশন আছে, মানে প্রত্যেকটা বাটনের অধীনে আমরা যে সাবমেনু বলো বা ডাইনামিক করার জন্য ফর্মটাকে সাবমিট করলাম, এই যে ফাংশনগুলো ওই সফটওয়্যারের, এগুলো কাজ করতেছে কিনা, এইটুকু টেস্ট করাটাকে বলতেছে ব্ল্যাক বক্স টেস্টিং আর কি। আর এটা হচ্ছে যে ভিতরে ইনপুট নিলাম, ইনপুটটাকে প্রসেস করলাম, ভেরিয়েবলে রাখলাম, রাখার পরে ডেটাবেসে নিয়ে গেলাম, ডেটাবেস থেকে কুয়েরি করে তল্লাশি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখলাম কোডিং ঠিক আছে কিনা, অর্থাৎ অভ্যন্তরীণ সমস্ত গুলো আছে সবগুলোকে টেস্ট করা হয় হোয়াইট বক্সের মাধ্যমে। আচ্ছা, একটা কথা ভুলে যাচ্ছে, এটা বলে নেই, যদি তোমাদেরকে পার্থক্য লিখতে বলে তখন তোমরা তিনটা জিনিস খেয়াল করবা। প্রথমে সংজ্ঞাটা দিবা, এরপরে সুবিধাটা কি জিনিস সেটা দিবা, এরপরে বৈশিষ্ট্যগুলো দিবা। তো সাধারণত বৈশিষ্ট্য আর সুবিধা একই হয়, কাছাকাছি হয়। তো এটা দিলে হবে কি, যদি তোমার কোশ্চেনটা বলে যে ব্ল্যাক বক্স টেস্ট বা ব্ল্যাক বক্স বলতে তুমি কি বুঝো, বা ব্ল্যাক বক্স টেস্টিং বলতে কি বুঝো, তুমি তো পড়ে গেছো হচ্ছে পার্থক্য, তখন কি করবা, তখন এটাই করবা যে তুমি আগে সংজ্ঞাটা দিবা, সংজ্ঞাটা দেওয়ার পরে ওর সুবিধাটা দিবা, তাহলে ওই অ্যান্সারটা হয়ে যাবে। আবার যদি বলে যে বৈশিষ্ট্য লিখো, তাহলে পার্থক্যের ভিতরে যেগুলো আছে সুবিধা বা অসুবিধা এটা দিয়ে দিবা, তাহলে বৈশিষ্ট্যের অ্যান্সারটা হয়ে যাবে। আর যদি স্পেসিফিক ভাবে সুবিধা অসুবিধা চাই তাহলে তো বলে দিলাম। আর সবগুলোকে নিয়ে যখন তুমি এক্সপ্রেস করবো তখন তো তুমি একটা বললে সব পাবা। যেমন বফে কিন্তু এটা আসেনি, বফে আসছিল যে ব্ল্যাক বক্স বলতে কি বুঝো বা হোয়াইট বক্স বলতে কি বুঝো আর কি। কিন্তু ফাংশন ওভার রিডিং খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় এগুলো আসবে, এগুলো ছাড়ার মতো জিনিস না আর কি, দেখে যেতে হয়। তো আমরা একটু দেখবো শুধু যে ফাংশন ওভারলোডিংটা কাকে বলে, এরপরে বাইনারি ওভারলোডিং দেখবো আর কি, অপারেটর ওভারলোডিং। এটা হচ্ছে ফাংশন, আচ্ছা আমরা আগে অপারেটর ওভারলোডিং করি, ফাংশন দরকার নেই। অপারেটর ওভারলোডিং এটা কাকে বলে, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো অপারেটরের বিল্ট ইন কাজ করার ক্ষমতা থাকে সেটার থেকে আরো বাড়তি কিছু কাজ করা যায়, এটাকে আমরা বলতেছি অপারেটর ওভারলোডিং। যেমন যোগ অপারেটর দ্বারা আমরা যোগ করতেছি, 5 + 5 কত হবে, 10 হবে। এখন যদি এখানে লিখি এমডি মাসুদ, এখন যদি তুমি এটাকে যোগ করো, এটা যোগ হবে, এইভাবে যদি তুমি যোগ করো হবে, এই যোগ আর এই যোগ হবে, স্ট্রিং কি যোগ করা যাবে, যাবে না, কিন্তু এখানে সেটা সুবিধা দিবে, এই যে বাড়তি যে সুবিধাটা দিল, এই জন্য এটাকে আমরা বলতেছি অপারেটর ওভারলোডিং।